শেয়ার বাজার কি আসলে একটা ধাঁধা নাকি এর ভাষা বোঝা সম্ভব? আচ্ছা, জন জে মার্ফির বিখ্যাত বই টেকনিক্যাল অ্যানালাইসিস অব দ্য ফিনান্সিয়াল মার্কেটস কিন্তু ঠিক এই ব্যাপারটাই সহজ করে দেয়। চলেন আজ আমরা এই ক্লাসিক বইটার একেবারে মূল ধারণাগুলো নিয়ে কথা বলি আর দেখি কিভাবে শুধুমাত্র চার্ট দেখেই বাজারের মন বোঝার চেষ্টা করা যায়। টেকনিক্যাল অ্যানালিসিসের পুরো দর্শনটাই কিন্তু এই একটা লাইনের উপর দাঁড়িয়ে আছে। মার্ফি বলছেন বাজারের প্রতিটি পদক্ষেপ সবকিছুকে অন্তর্ভুক্ত করে। মানে কি? সোজা কথায় আপনাকে আর আলাদা করে কোম্পানির ব্যালেন্স শিট বা অর্থনীতির খবর ঘাটতে হবে না, কারণ সব ভালোমন্দ খবর, সব আশা নিরাশা ইতোমধ্যেই ওই দামের মধ্যে ঢুকে গেছে। তাই দামের চার্টটাই হলো বাজারের মন বোঝার সবচেয়ে বড় আয়না। তো কিভাবে আমরা এগোবো? আমাদের একটা রোড ম্যাপ আছে। আমরা মোট 5টা ধাপে পুরো বিষয়টা বুঝব। প্রথমে আমরা এর মূল দর্শনটা জানব, তারপর শিখব বাজারের নিজস্ব ভাষা, এরপর চার্টে লুকিয়ে থাকা বিভিন্ন প্যাটার্ন চিনব, কিছু জরুরি টুলস নিয়ে কথা বলবো, আর সবশেষে এই সবকিছু মিলিয়ে কিভাবে একটা গোছানো কৌশল তৈরি করা যায় সেটা দেখব। যে কোনো কিছু করার আগে কেন করছি সেটা জানাটা খুব জরুরি, তাই না? তাই আমাদের প্রথম আলোচনাটা হলো টেকনিক্যাল অ্যানালিসিসের একেবারে গোড়ার কথা নিয়ে। মানে এই পদ্ধতিটা কেন কাজ করে, এর পেছনের যুক্তিটা কি? এখানে টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার। ভাবুন, ফান্ডামেন্টাল অ্যানালিস্টরা হলেন গোয়েন্দা, যারা জানতে চান একটা শেয়ারের দাম কেন এত হওয়া উচিত। তারা কোম্পানির আয়, ম্যানেজমেন্ট, অর্থনৈতিক অবস্থা সবকিছু নিয়ে গবেষণা করেন। অন্যদিকে টেকনিক্যাল অ্যানালিস্টদের ফোকাস থাকে দামটা এখন কত এবং এর পরের পদক্ষেপটা কি হতে পারে সেদিকে। তারা মনে করেন বাজারের চাহিদা আর যোগানই আসল কথা। বেশ, মূল দর্শন তো বোঝা গেল। এবার আসা যাক আসল খেলায়, মানে বাজারের ভাষা শেখায়। চার্ট যদি বাজারের ভাষা হয়, তাহলে ট্রেন্ড, সাপোর্ট আর রেজিস্ট্যান্স হলো সেই ভাষার অ, আ, ক, খ। টেকনিক্যাল অ্যানালিসিসের জগতে যদি একটা মূল মন্ত্র থাকে, তো সেটা হলো দ্য ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। মানে স্রোতের দিকে চলুন, উল্টো দিকে নয়। একজন অ্যানালিস্টের প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো বাজারের মূল প্রবণতা বা ট্রেন্ডটা খুঁজে বের করা। বাজার কি ওপরে যাচ্ছে, নিচে নামছে, নাকি সাইডওয়েতে চলছে? ডাও থিওরি এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো করে। প্রাইমারি ট্রেন্ড হলো আসল সমুদ্রের স্রোত, যেটা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত চলতে পারে। সেকেন্ডারি ট্রেন্ড হলো সেই স্রোতের বিপরীতে আসা মাঝারি আকারের ঢেউ, যা কয়েক সপ্তাহ বা মাস থাকে। আর মাইনার ট্রেন্ড হলো প্রতিদিনের ছোট ছোট ঢেউ, যেগুলো নিয়ে আমরা বেশি মাথা ঘামাই। এটাকে একটা বাড়ির ফ্লোর আর ছাদের মতো করে ভাবা যেতে পারে। সাপোর্ট হলো ফ্লোর, যেখানে দাম এসে বারবার সাপোর্ট পায়, নিচে পড়তে চায় না। এখানে ক্রেতারা অনেক শক্তিশালী। আর রেজিস্ট্যান্স হলো ছাদ, যেটা দামকে উপরে উঠতে বাধা দেয়। এখানে বিক্রেতারা শক্তিশালী। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটাকে বলে রোল রিভার্সাল। মানে যেটা একসময় ছাদ ছিল, সেটা ভেঙে উপরে চলে গেলে সেটাই নতুন ফ্লোর বা সাপোর্ট হয়ে যায়। দারুণ না? বাজার তো সবসময় সরল রেখায় চলে না। এর চলার পথে কিছু নকশা বা প্যাটার্ন তৈরি হয়, যেগুলো বারবার ফিরে আসে। এই প্যাটার্নগুলো ঠিকমতো চিনতে পারলে বাজারের পরবর্তী মুভমেন্ট সম্পর্কে একটা ধারণা করা যায়। কিছু প্যাটার্ন আছে যেগুলো অনেকটা রাস্তার ইউটার্ন সাইনের মতো। এগুলো দেখলেই বোঝা যায় যে ট্রেন্ড হয়তো এবার দিক বদলাতে চলেছে। যেমন হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন। এটা দেখতে অনেকটা মানুষের মাথা আর দুই কাঁধের মতো। এই প্যাটার্নটা সাধারণত বলে দেয় যে দামের ওপরে ওঠার শক্তি ফুরিয়ে আসছে, এবার হয়তো নিচের দিকে যাত্রা শুরু হবে। আবার সব প্যাটার্নই কিন্তু ইউটার্নের সংকেত দেয় না। কিছু প্যাটার্ন অনেকটা হাইওয়ে রেস্ট এরিয়ার মতো, যেমন ট্রায়াঙ্গেল বা ফ্ল্যাগ। এগুলো ইঙ্গিত দেয় যে বাজার একটু জিরিয়ে নিচ্ছে, দম নিচ্ছে, তারপর আবার যেদিকে যাচ্ছিল সেদিকেই চলতে শুরু করবে। এগুলোকে বলে কন্টিনিউয়েশন প্যাটার্ন। শুধু চোখের আন্দাজে তো আর সব সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই না? একজন ভালো অ্যানালিস্টের কাছে একটা টুলকিট থাকে, যা দিয়ে তিনি তার বিশ্লেষণকে আরও পাকা করতে পারেন। চলুন সেই টুলকিটে কি কি আছে একবার দেখে নিই। ভলিউমকে ভাবতে পারেন গাড়ির জ্বালানির মতো। একটা গাড়ি দেখতে খুব সুন্দর, স্পিডে উঠছে, কিন্তু ফুয়েল ট্যাঙ্কে যদি তেল না থাকে, তাহলে কি খুব বেশি দূর যাবে? একদমই না। ঠিক তেমনি দাম বাড়ার সাথে সাথে যদি লেনদেন বা ভলিউমও বাড়ে, তার মানে সেই ট্রেন্ডটা শক্তিশালী। আর ভলিউম ছাড়া দামের ওঠানামা মানে ট্রেন্ডটা দুর্বল। বাজারের চার্টে প্রতিদিন এত ওঠানামা হয় যে আসল ছবিটা বোঝা মুশকিল হয়ে যায়। মুভিং অ্যাভারেজ কি করে জানেন? এটা এই সব ছোটখাটো নয়েজ বা হট্টগোলকে ছেঁকে ফেলে একটা মসৃণ লাইন দেখায়। ফলে মূল ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে তা এক নজরেই পরিষ্কার হয়ে যায়। অসিলেটরগুলো হলো বাজারের স্পিডোমিটার।
এগুলো বলে দেয় যে দাম বাড়ার গতিটা কি খুব বেশি হয়ে যাচ্ছে নাকি কমার গতিটা খুব বেশি হয়ে যাচ্ছে। যখন গতি খুব বেশি হয় তাকে বলে ওভারবট বা অতিরিক্ত কেনা, আর যখন কমার গতি খুব বেশি হয় তখন তাকে বলে ওভারসোল্ড। এই দুটো অবস্থাই প্রায়ই ট্রেন্ড পাল্টানোর ইঙ্গিত দেয়। ডাইভারজেন্স হলো একটা বিরাট বড় ওয়ার্নিং সাইন। ব্যাপারটা একটু জটিল কিন্তু খুব কাজের। ধরুন দাম বেড়ে নতুন রেকর্ড করছে, কিন্তু ভেতরের শক্তি মানে মোমেন্টাম ইন্ডিকেটর উল্টো দিকে যাচ্ছে বা দুর্বল হয়ে পড়ছে। এটা একটা স্পষ্ট সংকেত যে ট্রেনটা ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে এবং যে কোনো সময় ঘুরে যেতে পারে। তো আমরা অনেকগুলো টুলস সম্পর্কে জানলাম, কিন্তু আসল কথা হলো শুধু টুলস থাকলেই তো হবে না, সেগুলোকে একসাথে ব্যবহার করে একটা কার্যকর কৌশল বানাতে হবে। আমাদের শেষ পর্বে আমরা ঠিক এটাই দেখব। জন মার্ফি একটা কথা বারবার বলেছেন, আর সেটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে জরুরি অংশ কিন্তু কোনো চার্ট বা ইন্ডিকেটর নয়, সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। মানে লাভ করার আগে লোকসান বাঁচানো শিখতে হবে। একজন ভালো ট্রেডার কখনো অনুমান করেন না, তিনি পরিকল্পনা করেন। ট্রেড নেওয়ার আগেই তিনি ঠিক করে নেন ঠিক কতটা লোকসান তিনি মেনে নিতে রাজি আছেন। এটাই ট্রেডিংকে জুয়া থেকে আলাদা করে। এটা মার্ফির একটা অসাধারণ কনসেপ্ট। উনি বলছেন কোনো বাজারই একা একা চলে না। স্টক মার্কেট, বন্ড মার্কেট, ডলার, সোনা, এরা সবাই যেন একটা অর্কেস্ট্রার মতো, একে অপরের ওপর প্রভাব ফেলে। যেমন ডলার শক্তিশালী হলে সোনার দাম সাধারণত কমে। এই সম্পর্কগুলো বুঝতে পারলে বাজারের একটা বড় চিত্র বা বিগ পিকচার পাওয়া যায়। সবশেষে মার্ফি একটা চেকলিস্ট ব্যবহারের পরামর্শ দেন। একজন পাইলট যেমন প্লেন ওড়ানোর আগে একটা চেকলিস্ট ফলো করেন, ঠিক তেমনি একজন ভালো ট্রেডারেরও একটা চেকলিস্ট থাকা উচিত। ট্রেড নেওয়ার আগে দেখে নিন বড় ট্রেন্ড কোন দিকে, কোনো চেনা প্যাটার্ন আছে কি, ইন্ডিকেটরগুলো কি সাপোর্ট করছে, কোথায় ঢুকবেন আর কোথায় বেরোবেন, আর সবচেয়ে জরুরি রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানটা ঠিক আছে তো। এই অভ্যাসটা আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে। শেষ পর্যন্ত জন মার্ফির কথাটা মনে রাখতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস কোনো রাতারাতি বড়লোক হওয়ার ফর্মুলা নয়। এটা একটা স্কিল, অনেকটা সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো। যত চর্চা করবেন, যত পড়াশোনা করবেন, সময়ের সাথে সাথে এই দক্ষতা ততই বাড়বে। তাহলে শেষ কথা এটাই, একজন ট্রেডারের হাতে হয়তো সেরা টুল বক্সটাই আছে, কিন্তু আসল প্রশ্ন হলো সেই টুলস ব্যবহার করার জন্য তার কাছে কি কোনো ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা আছে? কারণ দিন শেষে টুলস নয়, একটি সুশৃঙ্খল পরিকল্পনাই যে তার আসল চাবিকাঠি। আর এটাই একজন সাধারণ ট্রেডারকে অসাধারণ করে তোলে। এই বইটি মূলত আমাদের মার্কেটের দাম, প্রবণতা এবং প্যাটার্ন বুঝতে শেখায়। মার্ফি শিখিয়ে দেন যে বাজারের সব তথ্য ইতিমধ্যেই দামে প্রতিফলিত হয়, তাই অতীত দামের বিশ্লেষণ, টেকনিক্যাল অ্যানালিসিস ব্যবহার করে ভবিষ্যতের সম্ভাব্য গতিবিধি অনুমান করা সম্ভব। আমরা শিখতে পারি বাজারের প্রবণতা চিহ্নিত করা, কখন দাম উপরে যাবে, কখন নিচে এবং কোন সময় প্রবেশ বা বের হওয়া ভালো হবে। মার্ফি আমাদের শেখান বিভিন্ন চার্ট ব্যবহার ও তার গঠন বোঝা কতটা গুরুত্বপূর্ণ। আমরা শিখি বার চার্ট, লাইন চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট, পয়েন্ট অ্যান্ড ফিগার চার্টের মধ্যে পার্থক্য এবং সঠিক পরিস্থিতিতে কোন চার্ট বেশি কার্যকর। এছাড়া সাপোর্ট ও রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, চ্যানেল লাইন ব্যবহার করে বাজারের সম্ভাব্য রিভার্সাল বা অব্যাহত প্রবণতা চিনতে পারার কৌশল শিখতে পারি। প্যাটার্ন ও সূচক সম্পর্কিত অধ্যায়গুলো আমাদের বড় রিভার্সাল প্যাটার্ন এবং চলমান প্যাটার্ন চেনার ক্ষমতা দেয়। উদাহরণস্বরূপ হেড অ্যান্ড শোল্ডার্স, ডবল টপস অ্যান্ড বটমস বা ট্রায়াঙ্গেলস, ফ্ল্যাগস, পেনেন্স ইত্যাদি প্যাটার্ন বোঝা আমরা শিখি এবং কিভাবে এগুলো বাজারের বিপরীত বা অব্যাহত প্রবণতার পূর্বাভাস দেয়। আমরা আরও শিখি ভলিউম এবং ওপেন ইন্টারেস্ট বিশ্লেষণ করা। কেন কখন দাম বাড়ার সময় ভলিউম বেড়ে গেলে প্রবণতা শক্তিশালী এবং কখন কমে গেলে সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। মার্ফি মুভিং অ্যাভারেজ, অসিলেটর এবং মোমেন্টাম সূচক ব্যবহার করে বাজারের অতিরিক্ত কিনে যাওয়া বা বিক্রি হওয়ার অবস্থা বা ওভারবট ওভারসোল্ডের পূর্বাভাস শেখান। এছাড়া আমরা শিখি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ইলিয়ট ওয়েভ থিওরির মাধ্যমে বাজারের গঠন ও মানুষের মনোবৃত্তি বোঝা যায়। এভাবে আমরা শুধু দাম নয়, বাজারে অংশগ্রহণকারীর আচরণও বিশ্লেষণ করতে পারি। বইটি আরও শেখায় ঝুঁকি ব্যবস্থাপনা ও ট্রেডিং সিস্টেম তৈরির কৌশল। আমরা শিখি কিভাবে পজিশন সাইজিং, স্টপ লস, স্কেল ইন আউট এবং একটি সিস্টেমেটিক ট্রেডিং পরিকল্পনা তৈরি করতে হয়। এছাড়া ইন্টারমার্কেট বিশ্লেষণ শেখায় যে স্টক, বন্ড, কমোডিটি,
কারেন্সির সম্পর্ক বোঝা হলে বড় বাজারের চিত্র স্পষ্ট হয়।